তাহলে আরেকবার বলি, আমরা এতক্ষণ ধরে যা লিখছি সেই লাইনটা ছিল এরকম, যে সংবহন তন্ত্র মানে যে ধমনী সমূহ দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে এবং যে শিরাসমূহ দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে আসে, তাদের নিয়ে যে সংবহন তন্ত্র গঠিত হয় তাকে সিস্টেমিক সংবহন তন্ত্র বলে। এটা ছিল প্রথম লাইন দাঁড়ি। সাথেই লেখো, মহাধমনী ও তার শাখা প্রশাখা সমূহ, কমা, ঊর্ধ্ব মহাশিরা ও তার শাখা প্রশাখা সমূহ এবং নিম্ন মহাশিরা ও তার শাখা প্রশাখা সমূহ নিয়ে সিস্টেমিক সংবহন তন্ত্র গঠিত হয়। তাই না? আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের 4টা সংবহন তন্ত্র আছে, যথা 1 সিস্টেমিক সংবহন তন্ত্র, 2 পালমোনারি সংবহন তন্ত্র, 3 করোনারি সংবহন তন্ত্র, 4 পোর্টাল সংবহন তন্ত্র। তার প্রথমটা সিস্টেমিক সংবহন তন্ত্র এইমাত্র আমরা লিখলাম, যেটা গত ক্লাসেও আমরা কিছুটা বুঝাই দিছিলাম। এইটাই হচ্ছে মানুষের প্রধান সংবহন তন্ত্র। বুঝতে পারছো? এটাই হচ্ছে মানুষের প্রধান সংবহন তন্ত্র। তাহলে প্রধান সংবহন তন্ত্র কি কি নিয়ে তৈরি হয়? মহাধমনী আর তার যত শাখা প্রশাখা আছে, যারা সরাসরি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে এটা। তারপরে দেহ থেকে যে সমস্ত শিরা বের হয়, আইসা ঊর্ধ্ব মহাশিরার সাথে মিলিত হয় অথবা নিম্ন মহাশিরার সাথে মিলিত হয়, সেই সকল শিরা সমূহ তাদের সব শাখা প্রশাখা এগুলো নিয়ে যে সংবহনতন্ত্র তৈরি হয় সেটাই হচ্ছে সিস্টেমিক সংবহনতন্ত্র। নাম্বার 2, 2 নম্বরে লেখো পালমোনারি সংবহনতন্ত্র। লেখো পালমোনারি সংবহন তন্ত্র। লিখতে পারছো? লিখতে পারছো পালমোনারি সংবহন তন্ত্র? লেখো হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে রক্ত আদান প্রদানের জন্য যে সংবহন তন্ত্র তৈরি হয় তাকে পালমোনারি সংবহন তন্ত্র বলে। হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে রক্ত আদান প্রদানের জন্য যে সংবহন তন্ত্র গঠিত হয় তাকে পালমোনারি সংবহন তন্ত্র বলে। অথবা এভাবে লিখতে পারতাম, যে সংবহন তন্ত্র হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে রক্ত আদান প্রদান করে তাকে পালমোনারি সংবহন তন্ত্র বলে। একই কথা। হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে রক্ত আদান প্রদানের জন্য যে সংবহন তন্ত্র নিয়োজিত থাকে বা গঠিত হয় তাকে পালমোনারি সংবহন তন্ত্র বলে। লিখতে পারছো? এই কথা বলো না কেন, লিখছো? একটু লিখছো? ঠিক আছে, এখন দেখো, খেয়াল করো। ঠিক আছে, খেয়াল করো, দেখো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। কতবার আঁকলাম, তোমরা নিজেরা যদি একটু বাসায় বারবার আঁকতা তাহলে ভালো হইতো, কিন্তু তোমরা তো আমার কথা শোনো না কোনো। আমাদের এই হৃৎপিণ্ড থেকে এরকমের এই যে একটা ধমনী বের হয়ে যায় একদম ফুসফুসের মধ্যে। ঠিক আছে, এই ধমনীটা কি করে আমাদের, এই যে এটাকে বলে, এটা হচ্ছে ডান নিলয়, এখান থেকে উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাঠিয়ে দেয় ফুসফুসের কাছে। এই ধমনীটাকে বলে পালমোনারি ধমনী। কি ধমনী বলে? পালমোনারি ধমনী। এই যে হৃৎপিণ্ডের যে ডান অলিন্দ সারা দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে, সেই রক্তটাকে এইখান থেকে সে পাম্প করে পাঠায় দেয় ফুসফুসের মধ্যে। এটার নাম পালমোনারি ধমনী। এটা প্রথমে হৃৎপিণ্ড থেকে বের হয় একটা নল হিসেবে, তারপরে বের হওয়ার পর এটা 2 ভাগে ভাগ হয়ে 2 ফুসফুসের দিকে চলে যায়। এই ধমনীটার নাম কি বলতো? বলো না। স্যার পালমোনারি ধমনী। হ্যাঁ, এটা কোন হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বের হয়? স্যার ডান নিলয়। হ্যাঁ, মনে রাখবে, একদম ভালো করে মুখস্থ রাখবে যেন ভুল না হয়। এটার ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়? ফুসফুসে। ফুসফুসে যায়। এটা তো গেল। আবার এইখানে আবার 2টা নল আছে, এই 2টা নল, 2 ফুসফুস থেকে আসে। এই 2টা নল কি করে? 2 ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই বাম অলিন্দের মধ্যে নিয়ে আসে। এই 2টা আসলে শিরা, এই 2টাকে বলা হয় পালমোনারি শিরা। কি বলে এই 2টাকে? স্যার পালমোনারি শিরা। শিরা। তাহলে এই 2টা পালমোনারি শিরা ফুসফুসের মধ্যে যখন থাকে তাদের তো অনেক শাখা প্রশাখা থাকে,
তাহলে এই দুইটা পালমোনারি শিরা আর তার যত শাখা প্রশাখা আছে, আর এদিকে এই যে পালমোনারি ধমনী, সেটা বের হওয়ার পরে যত শাখা প্রশাখায় বিভক্ত হয়, সকল শাখা প্রশাখা নিয়ে পালমোনারি ধমনী আর তার সকল শাখা প্রশাখা এবং পালমোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা নিয়ে যে সংবহনতন্ত্র গঠিত হয় তাকেই পালমোনারি সংবহনতন্ত্র বলে। লেখো লেখো হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। যেভাবে লেখো তুমি তোমার মতো করে লেখো, অসুবিধা নেই। স্যার লাইনটা আবার একটু বলবেন? হ্যাঁ বলবো। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়ে বা হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। যেভাবে লিখলে সুবিধা হয়, হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। লিখতে পারছো? হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। রাইয়ান এই দরজাটা টেনে দাও। হ্যাঁ রাইয়ান দরজাটা টেনে দাও। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে পালমোনারি ধমনী বেরিয়ে এসে দুইটি শাখায় বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। লিখতে পারো না? জি স্যার লিখছি। জি স্যার। আচ্ছা, তারপরের লাইন লেখো, দাঁড়ির সাথেই লেখো, দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে দুটি পালমোনারি শিরা বেরিয়ে এসে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। দুই ফুসফুস থেকে দুটি পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে এসে বাম অলিন্দে প্রবেশ করে। দুই ফুসফুস থেকে দুটি পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে এসে বাম অলিন্দে প্রবেশ করে। দুই ফুসফুস থেকে দুটি পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে এসে বাম অলিন্দে প্রবেশ করে। লিখতে পারছো? হ্যাঁ স্যার। দাঁড়ি সাথেই লেখো, এই পালমোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ, এই পালমোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ এবং পালমোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে পালমোনারি সংবহনতন্ত্র গঠিত হয়। এই পালমোনারি ধমনী ও তার শাখা প্রশাখা সমূহ এবং পালমোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে পালমোনারি সংবহন তন্ত্র গঠিত হয়। দাঁড়ি এই পালমোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ এবং পালমোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে পালমোনারি সংবহন তন্ত্র গঠিত হয়। লিখতে পারছো কিনা দেখো।
পালমোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ এবং পালমোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে যে সংবহনতন্ত্র পালমোনারি সংবহনতন্ত্র গঠিত হয়, লিখতেই হবে। লিখতে পারছো কিনা দেখো। হ্যাঁ স্যার লিখ এবার আমরা লিখবো নাম্বার 3, করোনারি সংবহনতন্ত্র। আমরা এবার কি লিখবো? নাম্বার 3, তিন নম্বরে কি লিখবো বলো? করোনারি সংবহনতন্ত্র। করোনারি সংবহনতন্ত্র। আচ্ছা, একটু দেখো, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে? এখন এই যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, আর কি বাম নিলয়। বাম নিলয়। এই বাম নিলয় থেকে যে বড় একটা ধমনী বের হয়, নাম কি? মহাধমনী। মহাধমনী। এটার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বের করে নিয়ে আসে হৃৎপিণ্ড থেকে। এই মহাধমনীর ঠিক গোড়ার থেকে 2টা আবার শাখা ধমনী উৎপন্ন হয়। সেই শাখাগুলো আবার অসংখ্য প্রশাখায় বিভক্ত হয়ে, বুঝা কি, সেই শাখা ধমনী 2টা আবার অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে হার্টের সব জায়গায় ঢোকে। ওই যে মহাধমনীটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বেরোতে থাকে, তার একটা অংশ এই শাখা ধমনী 2টার মধ্যে ঢোকে। কারণ হার্টেরও তো সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিতে হবে, তা না হলে তো হার্ট বাঁচবে না। কোনো কোষের কাছে অক্সিজেন যুক্ত রক্ত না দিলে সেই কোষটা তো মারা যাবে, অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে না। তো এই যে 2টা ধমনী যারা মহাধমনীর পাদদেশ থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের 2 দিকে ঢুকলো, এদেরকে বলা হয় করোনারি ধমনী। কি ধমনী বলে বলো? কি ধমনী বলে? করোনারি ধমনী। হ্যাঁ, এদের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সকল কোষের কাছে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেওয়া। দিল, কিন্তু হৃৎপিণ্ডের ওই সকল কোষ, তারা তো আবার এই অক্সিজেন ব্যবহার করে, সেখানে তো আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অক্সিজেন গ্লুকোজ দিয়ে ভাঙলেই তো কার্বন ডাইঅক্সাইড এসে যায়। এই যে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। এটাকে যখন অক্সিজেন দিয়ে ভাঙা হয় বা জারিত করা হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, আর তৈরি হয় এটিপি বা শক্তি। কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো ক্ষতিকর। তাহলে হৃৎপিণ্ডের সকল কোষে তুমি অক্সিজেন সাপ্লাই দিলা, এই রিয়াকশন যখন হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে সেটা আবার বের করে আনতে হবে না? প্রত্যেকটা কোষের মধ্যে 20 কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা আবার বের করবো। এই হৃৎপিণ্ডের সকল কোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে। এবার একটা শিরা আছে, হাজার হাজার শাখা প্রশাখায় বিভক্ত। ওই করোনারি ধমনীর যেমন প্রত্যেকটা শাখা কোনো না কোনো কোষে যায় পুষবে, আবার প্রত্যেকটা কোষ থেকে একটা শিরা বের হবে, যে শিরাগুলো সবাই একত্রিত হয়ে একটা করোনারি শিরা তৈরি করে এই হৃৎপিণ্ডের ডান অলিন্দের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে। এই শিরাটার নাম করোনারি শিরা। করোনারি শিরা। এই শিরাটা আবার যখন এই ডান অলিন্দের মধ্যে ঢোকে, তখন কোথাও আবার একটু চ্যাপ্টা হয় বেশি। চ্যাপ্টা হলে সেই জায়গাটাকে বলে করোনারি সাইনাস। এমনিতে নাম হচ্ছে করোনারি শিরা, কিন্তু যখন একটু চ্যাপ্টা হয় কোথাও প্রকোষ্ঠের মতো, তখন সেটাকে বলে করোনারি সাইনাস। তো করোনারি ধমনী বা শিরা বললেই হয়। তাহলে আমরা লেখো, লেখো ডান অলিন্দের, সরি, ডান নিলয় থেকে, না কি লিখবো, কিছু লিখছো, লেখো না, লেখো, লেখো অ্যাওর্টা বা মহাধমনীর পাদদেশে, অ্যাওর্টা বা মহাধমনীর পাদদেশ থেকে, লেখো অ্যাওর্টা বা মহাধমনীর পাদদেশ থেকে, অ্যাওর্টা বা মহাধমনীর পাদদেশ থেকে 2 পাশে 2টি ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের ডান ও বাম পাশে প্রবেশ করে। অ্যাওর্টা বা মহাধমনীর পাদদেশ থেকে 2 পাশে 2টি শাখা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের ডান ও বাম পার্শ্বদেশে প্রবেশ করে। যাকে করোনারি ধমনী বলে, বা যাকে করোনারি ধমনী বলে।
মহাধমনীর পাদদেশে দুই পাশ থেকে দুইটি শাখা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের ডান ও বাম পার্শ্বদেশে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। মহাধমনীর পাদদেশ থেকে দুই পাশে দুইটি শাখা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের ডান ও বাম পার্শ্বদেশে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। যেহেতু দুইটা তো, তাই যাকে না লেখা যাদেরকে লেখাটাই ভালো। মহাধমনীর পাদদেশ থেকে দুই পাশে দুইটি শাখা ধমনী উৎপন্ন হয়ে বা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের ডান ও বাম পার্শ্বদেশে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। লিখছো? হ্যাঁ স্যার। তারপরের লাইন, এই ধমনী দুটি তাদের অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। এই ধমনী দুটি তাদের অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। এই ধমনী দুটি তাদের অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। লিখতে পারছো? এই ধমনী দুটি তাদের অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। এই ধমনী দুটার নাম কি? করোনারি ধমনী। এখন শোনো, যদি কখনো এই করোনারি ধমনীর কোন শাখা প্রশাখার মধ্যে চর্বি জমে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন তাকে বলে হার্ট ব্লক। তোমরা যে শুনছো যে হার্টে ব্লক ধরা পড়ছে, সেটা কিন্তু এই করোনারি ধমনী আর তার শাখা প্রশাখার মধ্যে যদি চর্বি জমে বন্ধ হয়ে যায়, সেটাকে বলে হার্ট ব্লক। তখন কি সমস্যা হয়? তখন যে নলটার মধ্যে চর্বি জমে বন্ধ হয়ে যায়, ওই নল দিয়ে রক্ত ওপাশে যাইতে পারে না। যাইতে না পারলে ওই নল যেসব জায়গায় অক্সিজেন সাপ্লাই দিত, সেই সব কোষের মধ্যে আর অক্সিজেন সাপ্লাই যায় না। অক্সিজেন যখন সাপ্লাই না যায়, তখন ওই কোষগুলো কি করে? অবাধ শ্বসন শুরু করে দেয়। অক্সিজেন ছাড়াই গ্লুকোজকে ভাঙতে শুরু করে দেয়। অক্সিজেন ছাড়াই যদি গ্লুকোজ ভাঙতে শুরু করে, তাহলে কি ঘটনা ঘটে? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। সে যদি অক্সিজেনের সরবরাহ না পায়, অবাধ শ্বসন শুরু করে দেয়, তখন সে একটা পদার্থ তৈরি করে যার নাম হচ্ছে CH3CHOH COOH। এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড। এই জিনিসটা সে তৈরি করে, ল্যাকটিক অ্যাসিড। পাশাপাশি কিছু পরিমাণ এটিপি সে তৈরি করে। বুঝতে পারছো? এই ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি করা শুরু করে, তখনই ওই অ্যাসিডের কারণে ওই সমস্ত কোষের মধ্যে জ্বালা যন্ত্রণা, ব্যথা শুরু হয়ে যায়। হার্টে যে ব্যথা হয়, হার্টের ব্লক হলে কেন হয় বুঝতে পারছো? যখন করোনারি ধমনীর শাখা প্রশাখার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন হৃৎপিণ্ডের যে সকল কোষে অক্সিজেন সরবরাহ হয় না, সেই সব জায়গার কোষগুলোতে অবাধ শ্বসন শুরু হয়ে যায়। অবাধ শ্বসনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেন ছাড়াই গ্লুকোজটা ভাঙতে শুরু করে, তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয়, ওই অ্যাসিড তো একটা হচ্ছে বার্নিং এজেন্ট। অ্যাসিড তো হচ্ছে, বোঝোই, অ্যাসিড যেরকম হওয়ার কথা আর কি। অ্যাসিডের প্রভাবে তখন ওইসব কোষগুলোর মধ্যে পেইন শুরু হয়ে যায়। মনে থাকবে? সেটা কিন্তু আবার নোটে লেখার দরকার নেই, ওটা অন্য জায়গায় লিখবে। তখন বিভিন্ন কৌশল আছে, মেকানিজম আছে, যে হয় ওই চর্বিটার ওখানে একটা তার জালির মতো পরায় দেয়, যেটাকে স্টেন্টিং বলে বা এনজিওপ্লাস্টি বলে। অনেক সময় ওখানে একটা বেলুনের মতো দিয়ে দেয়, ওটাকে বেলুন প্লাস্টি বা এনজিওপ্লাস্টি বলে। আবার অনেক সময় এমন হয় যে ওখানে একটা আলাদা একটা বাইপাস লাগাই দেয়, অন্য জায়গা থেকে একটা রক কাইটাই না, শিরা কাইটাই না, ওখানে আবার এপাশে ওপাশে কানেকশন করে দেয়, মাঝখানে ব্লক থাকুক, ওটাকে বলে বাইপাস সার্জারি। এরকম বিভিন্ন ব্যাপার আছে। তো যাই হোক, এটা আমরা একটা লাইন লিখলাম, করোনারি ধমনীর কথা লিখলাম। আবার করোনারি শিরার কথা বলতে হবে না, সেটা তো বলি নাই। এই ধমনী দুটি তাদের অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। লিখছো না? কথা বলো না কেন? লিখছো না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, ওর সাথেই লেখো, ওর সাথেই লেখো, ওর সাথেই লেখো। যে শিরাটি হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে ডান অলিন্দে নিয়ে আসে,
তাকে করোনারি শিরা বলে। যে শিরাটি তার অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে ডান অলিন্দে নিয়ে আসে তাকে করোনারি শিরা বলে। যে শিরাটি তার অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে ডান অলিন্দে নিয়ে আসে তাকে করোনারি শিরা বলে। লিখছ? ওকে এই পাশে দাও, ওখানে মশা কামড়াবে, ওর এই পাশে দাও, একেবারে এই পাশে বালিশে দাও। যে শিরাটি তার অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে ডান অলিন্দে নিয়ে আসে তাকে করোনারি শিরা বলে। লিখছো কিনা বলো? স্যার একটু বাকি আছে, একটু। জি স্যার। লেখো লেখো। যে শিরাটি তার অসংখ্য শাখা প্রশাখার মাধ্যমে হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে ডান অলিন্দে নিয়ে আসে তাকে করোনারি শিরা বলে। জি স্যার হইছে। দাঁড়ি। এবার সাথী লেখো, করোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ এবং করোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে যে সংবহন তন্ত্র গঠিত হয় তাকে করোনারি সংবহন তন্ত্র বলে। একবার শুনে রাখো, তারপর নিজে আস্তে আস্তে লেখো। করোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ এবং করোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে যে সংবহন তন্ত্র গঠিত হয় তাকে করোনারি সংবহন তন্ত্র বলে। আল্লাহ তুমি রহমত করো। লেখা শেষ হলে বলিও। লেখা হয়েছে? জি স্যার। করোনারি ধমনী ও তার সকল শাখা প্রশাখা সমূহ এবং করোনারি শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে যে সংবহন তন্ত্র গঠিত হয় তাকে করোনারি সংবহন তন্ত্র বলে। হয়ে গেল। এবার লেখো নাম্বার 4, পোর্টাল সংবহন তন্ত্র। পোর্টাল সংবহন তন্ত্র। এই কি বলা যায়, উসাইদ, উসাইদ স্যার তোমার আব্বু তো ডাক্তার, এই নোট দেখাবো আব্বুকে যে স্যার তো এইসব নোট লেখা, এগুলো কি ঠিক আছে না ভুল, একটু দেখে দাও তো। কেন স্যার? আশ্চর্য, দেখাবো না? একটা কিউরিসিটি থাকতে পারে না? বা তারও তো দেখতে চাওয়া উচিত, যেহেতু সে তো এগুলোর উপর অনেক অগাধ পড়াশোনা করছে। তো হইতে পারে না যে স্যার কি পড়ায় লেখায়, দেখি তোমার নোট দেখাও, ভুল ত্রুটি থাকতে পারে না? তারা তো এগুলোর উপর অনেক বেশি পড়াশোনা করছে। আচ্ছা স্যার দেখাবো না। দেখতে চায় নাই কখনো? না স্যার। দেখতে তো চাওয়া উচিত, না চাইলে তুমি দেখাবা। দেখো তো যে আব্বুকে যে এগুলো স্যার তো নোট করাইছে, দেখো তো এগুলো ঠিক আছে না ভুল, দেখাবা, তাতে কি সমস্যা কি? আচ্ছা, এবার পোর্টাল সংবহন তন্ত্র। আচ্ছা, পোর্টাল সংবহন তন্ত্রটা কি আমি বলি। পোর্টাল সংবহন তন্ত্র শুধুমাত্র শিরা দিয়ে তৈরি হয়, এখানে কোনো ধমনী থাকে না। বুঝতে পারছো? পোর্টাল সংবহন তন্ত্র শুধুমাত্র পোর্টাল শিরা তন্ত্র, পোর্টাল কখনো ধমনী হয় না। সেটা কি? ধরো এটা একটা অঙ্গ, এটা তোমার হার্ট, হ্যাঁ, এটা তোমার হার্ট। এখন মনে করো তোমার এইটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, আবার মনে করো এটা একটা অঙ্গ। এখন সকল অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের কাছে যাইতে হবে, এটাই তো নিয়ম। এখন যদি এমন হয় যে এই অঙ্গ থেকে, এই যে একটা অঙ্গ, এই অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যে শিরাটা বের হয়,
সে সরাসরি হার্টে যাইতে পারে না, আইসে এই অঙ্গের মধ্যে ঢোকে, তারপরে এই অঙ্গ দিয়ে গিয়ে পরে হার্টে ঢোকে, এরকম হয়। তাহলে এই দূরের যে অঙ্গটা, এটারে আমি বললাম প্রাথমিক অঙ্গ। মাঝখানের যে অঙ্গটা, এটারে আমি বললাম মধ্যবর্তী অঙ্গ। আর এইটা কি? এটা হৃৎপিণ্ড। তাহলে এই প্রাথমিক অঙ্গ আর মধ্যবর্তী অঙ্গের মধ্যে এই যে ইন বিটুইন, এখানে যে একটা শিরা আছে, এটাকে বলা হয় পোর্টাল শিরা, এবং এইটার শাখা প্রশাখা নিয়েই তৈরি হয় পোর্টাল সম্বন্ধ। বুঝাতে পারছি না পারিনি? মনে করো আমাদের এই যে পাকস্থলী, আমাদের পাকস্থলী আছে না, নাকি নাই? এই আমাদের পাকস্থলী আছে না, আছে নাকি নাই? আছে স্যার। আছে। তাহলে এই পাকস্থলীও তো একটা অঙ্গ, ওরও তো প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে শিরা বের হয়ে আসবে। মনে করো এই শিরাটা বের হয়েছে, এখন এই শিরাটা উচিত তো ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টের কাছে পাঠিয়ে দেওয়া, হার্ট সেই রক্তটাকে ফুসফুসে পাম্প করে পাঠাবে, ফুসফুস সেই রক্তের কার্বন ডাই অক্সাইডটাকে এক্সচেঞ্জ করবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু যদি এমন হয় যে পাকস্থলী থেকে যে শিরাটা বের হয়েছে সে সরাসরি হার্টে গেল না, আইসা ঢুকলো কলিজার মধ্যে, যকৃৎ, তারপরে যকৃৎ থেকে ওই শিরাটা বের হয়ে হৃৎপিণ্ডের মধ্যে ঢুকলো, তাহলে পাকস্থলীও একটা অঙ্গ, যকৃতও একটা অঙ্গ। পাকস্থলী রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ডে না দিয়ে দিল যকৃতের কাছে। তাহলে এই পাকস্থলী আর যকৃতের মধ্যে এখানে এই যে কানেক্টিং এই যে শিরাটা, এটার নাম হবে পোর্টাল শিরা। বুঝাতে পারছি না পারি নাই? কথা বলো না কেন? পোর্টাল শিরা বুঝছো নাকি বোঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। দেখো, যখন কোনো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোনো শিরা বেরিয়ে এসে, যখন কোনো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোনো শিরা বেরিয়ে এসে, যখন কোনো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোনো শিরা বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে, যখন কোনো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোনো শিরা বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে, যখন কোনো শিরা থেকে যখন কোনো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোনো শিরা বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে, তখন সেই শিরাকে পোর্টাল শিরা বলে। তখন সেই শিরাকে পোর্টাল শিরা বলে। যখন কোনো শিরা যখন কোনো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোনো শিরা বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে, তখন সেই শিরাকে পোর্টাল শিরা বলে। লিখছ? একটা ছবি দেখো, এইটা লিখছো এই মাত্র, যেটা বলছি, না লেখো নাই? একটা ছবি আসছে তোমাদের এখানে স্ক্রিনে? আসছে। এই যে দেখো মানুষের পোর্টাল শিরাটা কিরকম, মানুষের এই যে পরিপাক তন্ত্র তার অংশগুলো দেখো, এটা হচ্ছে প্লীহা, পাকস্থলীর উপরে লাগানো থাকে, এটা পাকস্থলী, এটা হচ্ছে অগ্নাশয়, কেটে অল্প একটু দেখাচ্ছে, এটা হচ্ছে বৃহদান্ত্র, এটা মলাশয়, ইত্যাদি ইত্যাদি।
এটাও বৃহদান্ত্রের একটা অংশ, কাইটে ফেলছে। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই সবটাই হচ্ছে মানুষের পরিপাকতন্ত্র এবং তার সহায়ক অংশ। পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র সব এখানে আছে। দেখো এই সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে কতগুলো চিকন চিকন শিরা বের হয়েছে নীল রঙের, বের হয়ে সবাই মিলে একটা বড় শিরায় মিলিত হয়ে গিয়ে কলিজার মধ্যে ঢুকছে। এই শিরাটাকেই বলা হয় পোর্টাল শিরা, এবং এটা যেহেতু কলিজার মধ্যে ঢুকছে এই জন্য এটাকে বলে হেপাটিক পোর্টাল শিরা। ওই যে দেখো লিখে রাখছো ওরা, পোর্টাল কথাটা লেখা আছে, দেখো লিখছে, দেখছো পোর্টাল কথাটা? মানুষের এই পোর্টাল শিরাটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। কারণ কি, এই সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে গিয়ে সবাই কলিজার মধ্যে রক্ত প্রেরণ করে, তারপরে কলিজা হার্টের কাছে পাঠাবে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, সেটা অন্য একটা ব্যাপার, সেটা নিয়ে তোমার টেনশন নেই। ওটা পোর্টাল শিরা না, ওটা সিস্টেমিকেরই অংশ। কিন্তু এই যে সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে শিরাটা আইসা কলিজার মধ্যে ঢুকছিল প্রথমে, সেই শিরাটা তো পোর্টাল শিরা। এই যে এই শিরাটা কি শিরা? আমাদের পোর্টাল শিরা। এবং যেহেতু কলিজার মধ্যে আইসা ঢুকে, এই জন্য এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক মানে হচ্ছে যার সাথে লিভার বা যকৃৎ ইনভলভ। এই বুঝছো না বোঝো নাই? জি স্যার। সবাই বুঝছো? হ্যাঁ স্যার। কি ব্যাপার, দুইজনের লাইন কেটে গেল কেমনে? হ্যাঁ, এই ইউজার, এটা আবার কেডা? কথা নাম নাই কোনো, ইউজার কেডা আবার? ইউজার কে? ল্যাপটপ দিয়ে ক্লাস করে নাকি, না আবার এটা কোনো অপরিচিত কেউ? ইউজার কে? ইউজার সবার লাস্টে নাম নাই, ইউজার কে এটা? কথা কও, নাহলে কিন্তু রিমুভ করে দেবো। কথা বলে না কেন? হ্যাঁ, লাস্টে একটা আইডি আছে ইউজার। এই কে তুমি? তোমার নাম লিখে ঢোকো নাই কেন? আজকাল কি সব নাম দিয়েছে স্যার, প্রমাণ ঢুকে। নাম তো দেয় উল্টা পাল্টা। এখন লেখো, ওই আগে যে লাইনটা লিখছো তার সাথেই লেখো, মানুষের শুধুমাত্র এক প্রকার পোর্টাল সংবহন তন্ত্র রয়েছে। মানুষ কি ইউজার নেম কি, কে ঢুকছো? আচ্ছা ঠিক আছে, কে ঢুকছে দেখো, এটা জিজ্ঞেস করো। মানুষের শুধুমাত্র এক প্রকার পোর্টাল সংবহন তন্ত্র রয়েছে, যথা হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র। মানুষের শুধুমাত্র এক প্রকার পোর্টাল সংবহন তন্ত্র রয়েছে, যথা হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্র। কিন্তু রুই মাছ যে আমরা পড়ে আসছিলাম, রুই মাছের কিন্তু দুই ধরনের পোর্টাল সংবহন তন্ত্র আছে। রুই মাছের একটা আছে হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্র, আর একটা আছে রেনাল পোর্টাল সংবহন তন্ত্র। রুই মাছের শিরাতন্ত্র যে পড়ছিলা, সেটা পড়িয়া বের করিয়া দেখিও। রুই মাছের দুই ধরনের পোর্টাল শিরা আছে, একটা গিয়ে কলিজার মধ্যে ঢোকে, কডাল শিরা থেকে একটা শাখা গিয়ে কলিজার মধ্যে ঢোকে, ওটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। আর দুই কিডনি থেকে দুইটা শিরা বের হয়ে আইসা তোমার পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে এসে মেশে, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে, সেই দুইটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। রুই মাছের কিন্তু দুইটা পোর্টাল শিরা, একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা যেটা কিডনি থেকে বের হয়, আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা যেটা গিয়ে কলিজের মধ্যে ঢোকে। কিন্তু মানুষের কিন্তু এক রকমের পোর্টাল শিরা, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে রুই মাছের পোর্টাল শিরাতন্ত্রের সাথে মানুষের পোর্টাল শিরাতন্ত্রের পার্থক্য কি? উত্তর হবে, মানুষের শুধুমাত্র এক প্রকারের পোর্টাল শিরাতন্ত্র থাকে, যা হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র নামে পরিচিত। আর রুই মাছের দুই ধরনের পোর্টাল শিরাতন্ত্র থাকে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরাতন্ত্র। বুঝছো কিছু না বোঝো নাই? রুই মাছ চ্যাপ্টার যদি পড়ে থাকো আমার কাছে, তাহলে বোঝার কথা, জানার কথা হয়তো ভুলে গেছো। আর যদি একমাত্র একান্তই আমার কাছে রুই মাছ চ্যাপ্টার না পড়ে থাকো, তাহলে ব্যাকআপ ক্লাসে ঢোকো, রুই মাছ যখন পড়ানো হবে এগুলো সেখানে পড়তে পারবা। পরীক্ষায় কিন্তু আসবে, মানুষের হৃৎপিণ্ডের সাথে রুই মাছের হৃৎপিণ্ডের পার্থক্য কি? মানুষের রক্ত সংবহন তন্ত্রের সাথে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের পার্থক্য কি? মানুষের এই যে 4 রকমের রক্ত সংবহন তন্ত্র বললা, সিস্টেমিক, পালমোনারি, করোনারি আর পোর্টাল, রুই মাছের তো এগুলো নাই। রুই মাছের সিস্টেমিক আছে আর পোর্টাল আছে, পালমোনারিও নাই, করোনারিও নাই। রুই মাছের হৃৎপিণ্ডের ভেতরে প্রকোষ্ঠ হচ্ছে 2টা, মানুষের হচ্ছে 4টা।
রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। মানুষের থাকে ডান পাশে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বাম পাশে অক্সিজেন যুক্ত রক্ত। রুই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র একদিক দিয়ে রক্ত ঢুকবে, পেছন দিক দিয়ে ঢুকবে, সামনের দিক দিয়ে বের হয়ে যাবে, ওটাকে বলা হয় একচক্রী রক্ত প্রবাহ। কিন্তু মানুষের হৃৎপিণ্ডে দুই দিক দিয়ে রক্ত ঢুকবে, আবার দুই দিক দিয়ে বের হবে। পালমোনারি শিরার মাধ্যমে ঢুকবে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ঢুকবে, নিম্ন মহাশিরার মাধ্যমে ঢুকবে, করোনারি শিরার মাধ্যমে ঢুকবে। এগুলো হচ্ছে হৃৎপিণ্ডে অভিমুখে ঢোকে। আবার পালমোনারি ধমনির মাধ্যমে বের হয়ে যায়, মহাধমনির মাধ্যমে বের হয়ে যায়। দুই দিক দিয়ে রক্ত ঢোকে, দুই দিক দিয়ে বের হয়ে যায়। এই জন্য মানুষের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় ডাবল সাইকেল সিস্টেম বা দ্বিচক্রী প্রবাহ। রুই মাছেরটাকে বলা হয় একচক্রী প্রবাহ। এগুলো আসবে রে পরীক্ষায়, খালি পড়লাম আর পড়লাম, পড়লাম আর পড়লাম, কোনো কিছু চিন্তা ভাবনা করলাম না, তাহলে হবে না। এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের যেখানে লিঙ্ক আছে সেখানে কম্পেয়ার করতে হবে। রুই মাছের রক্তের সাথে মানুষের রক্তের পার্থক্য, রুই মাছের হৃৎপিণ্ডের সাথে মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য, রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের সাথে মানুষের রক্ত সংবহন তন্ত্রের পার্থক্য, এগুলো আসবে, এগুলো পরীক্ষায় আসবে। এখন আগে মানুষেরটা শেষ করি, পরে রুই মাছেরটার সাথে কম্পেয়ার করি। মানুষের শুধুমাত্র এক প্রকারের পোর্টাল সংবহন তন্ত্র রয়েছে, যথা হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্র। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, মানুষের পাকস্থলী, কমা যকৃৎ, কমা অগ্নাশয়, কমা প্লীহা। আবার বলি, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি অঙ্গ সমূহ থেকে মানুষের পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি অঙ্গ সমূহ থেকে বেরিয়ে যে শিরাটি যকৃতে প্রবেশ করে তাকে হেপাটিক পোর্টাল শিরা বলে। মানুষের পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি অঙ্গসমূহ থেকে যে শিরাটি বেরিয়ে যকৃতে প্রবেশ করে তাকে হেপাটিক পোর্টাল শিরা বলে। লিখতে পারছো? জি স্যার। এই হেপাটিক পোর্টাল শিরা ও তার সকল শাখা প্রশাখা সমূহ নিয়ে, এই হেপাটিক পোর্টাল শিরা ও তার সকল শাখা প্রশাখা নিয়ে হেপাটিক পোর্টাল তন্ত্র গঠিত হয়। এই হেপাটিক পোর্টাল শিরা ও তার সকল শাখা প্রশাখা নিয়ে হেপাটিক পোর্টাল তন্ত্র গঠিত হয়। এই হেপাটিক পোর্টাল শিরা ও তার সকল শাখা প্রশাখা নিয়ে হেপাটিক পোর্টাল তন্ত্র গঠিত হয়। লিখতে পারছো? এই তোমরা কি জানো রমজান শুরু হলে তোমাদের পড়া কিন্তু শুধুমাত্র রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 12টায়, আর কিন্তু কোনো পড়ার টাইম নাই। সবাই জানো না জানো না? আজকের দিনে না পড়া, কিন্তু পড়া হবে রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 12টায়। সবাই কি সেটা জানো না জানো না? জি স্যার জানি। গ্রুপে ভোট দিছি, সবাই ভোটের দিকে তাকাইও। আমি অপশন দিছিলাম দুইটা, শনি সোম বুধ দুপুর 12টা অথবা রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টা। এখন সবাই রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টা বেছে নিয়েছে, বেশিরভাগ স্টুডেন্ট। যে কারণে রমজান মাসে তোমাদের পড়া হবে শুধুমাত্র রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টায়। আমি 2-3টা ব্যাচ মার্চ করে দিছি, যেহেতু 2-3টা ব্যাচের পড়া একই। তা না হলে আমি রোজা রাখতে পারবো না, রোজা রেখে বেশি কথা বলা যায় না। মুখ শুকায় গেলে তো আর পানি খাওয়া যায় না, তাহলে রোজা না রেখে পারবো? এই বয়সে রোজা না রাখলে হবে বলো? স্যার যৌবন বয়সে তো স্যার রাখতে হবে। সব সময় রাখতে হবে, যৌবনেও রাখতে হবে, বৃদ্ধেও রাখতে হবে। রাখার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন স্যার। তোমাদের কিন্তু কারো কোনো অসুবিধা থাকলে সেটা ম্যানেজ করে নিবা। শুধুমাত্র রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টায় ক্লাস হবে। রোজা যেদিন থেকে শুরু হবে তারপরে যেদিন প্রথম পড়া পড়বে সেদিনই কিন্তু এরকম হবে। এদিকে একটু সবাই নজর দিও, সবাই আগে ভাগেই এটা দরকার বোধ অ্যালার্ম দিয়ে রাখিও।
ভুল যেন না হয়। আমি এমন একটা টাইম দিছি, এই টাইমে কারো পড়া থাকার কথা না নরমালি, অন্য কোথাও অন্য কারো কাছে। তারপরও দুই একজনের অসুবিধা থাকতেই পারে, সেটা একটু কাইন্ডলি ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবা। এবার আমরা মানুষের এই যে সংবহনতন্ত্র 4 রকমেরই পড়া হয়ে গেল, সিস্টেমিক, পালমোনারি, করোনারি আর পোর্টাল। এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মানুষের যে প্রধান ধমনীগুলো আছে সেগুলো পড়বো, আর মানুষের যে প্রধান শিরাগুলো আছে, প্রধান বলতে আসলে সিস্টেমিকটাকে বোঝায়। হ্যাঁ, কারণ সিস্টেমিকটাই হচ্ছে আসল। পালমোনারিটা তো ছোট্ট, হার্ট আর লাং এর মধ্যে। করোনারিটা তো আরো ছোট্ট, হার্টের একদম নিজের মধ্যে। আর পোর্টালটা তো এইমাত্র যেটা দেখলাম যে পরিপাকতন্ত্র বা তার আনুষঙ্গিক অংশ থেকে যেটা যায়। কিন্তু এই পালমোনারি বাদ দিলে, করোনারি বাদ দিলে আর পোর্টাল বাদ দিলে বাকি যত শিরা থাকে, ধমনী থাকে, সবটাই তো সিস্টেমিক, তাই না? পালমোনারি, করোনারি আর পোর্টাল বাদ দিলে বাকি যত শিরা ধমনী থাকে সবই তো সিস্টেমিক, নাকি? এই সিস্টেমিক ধমনী বা শিরাগুলোই তো আমাদের দেহে জালের মতো ছড়ায় আছে। পালমোনারিটা হচ্ছে ছোট, হার্ট আর লাং এর মধ্যে সীমাবদ্ধ। করোনারিটা আরো ছোট, হার্টের নিজের মধ্যে নিজে সীমাবদ্ধ। আর পোর্টালটা পরিপাকতন্ত্র আর তার আশেপাশের যেটা, তার সাথে হার্ট, লিভারের যেটা কানেকশন। কিন্তু এই অংশটুকু বাদ দিলে আর বাকি সারাটা শরীরে যে হাজারো লাখো শিরা আছে সবই তো হচ্ছে সিস্টেমিক। যত ধমনী আছে সবই তো সিস্টেমিক, ঠিক না? তোমরা কি রাগ করছো, কথা বলবো না নাকি? না স্যার, রাগ করিনি। তাহলে মাঝে মধ্যে একটু কথা না বললে হয়। এইবার আমরা সেই জিনিসটা শিখবো, মানুষের প্রধান যত ধমনী আছে, প্রধান যত শিরা আছে, সেগুলো আমরা এখন শিখবো। স্টার চিহ্ন দাও খাতায়, স্টার চিহ্ন দিয়ে লেখো মানুষের। আয় হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ করে 2-3 জনের লাইন কেটে গেছে কেন? কারেন্ট চলে গেছে নাকি? স্যার আমারও মাত্র কাইটিং এ ছিল, আবার পরে ঢুকছি। আয় রে, 15 জন নিয়ে শুরু করলাম, এখন আছি 10 জন, 5 জন নাই, তাহলে কেমনে হবে? স্যার আমার ইমার্জেন্সি হয়ে গেছিল স্যার, একলা একটা ডিসকানেক্ট হয়ে গেছে। আয় রে যন্ত্রণা রে, 15 জন নিয়ে শুরু করলাম, আছি এখন 10 জন, আমি বাদে তোমরা 9 জন। আয় রে আল্লাহ, কেমনে হবে? এখনকার যে ক্লাস, এটুকু তো খুব ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিছো? স্টার চিহ্ন দিয়ে লেখো মানুষের প্রধান সিস্টেমিক ধমনী সমূহ। প্রথমে এটা পড়ি, ধমনীগুলো পড়ি, তারপর শিরাটা পড়বো। মানুষের প্রধান সিস্টেমিক ধমনী সমূহ, এই হেডিংটা দিয়ে আমরা একটা ছবি আঁকবো রাফ খাতার মধ্যে। সবাই রাফ খাতা নাও, ছবিটা সবাই রাফ খাতা আঁকতে হবে। মানুষের প্রধান সিস্টেমিক ধমনী সমূহ কথাটা লিখে রাফ খাতায় ছবি আঁকো। এতগুলো লাইন কেমনে কাটলো আমি বুঝলাম না। মানুষের প্রধান সিস্টেমিক ধমনী সমূহ হেডিং দিছো? ছবি আঁকবো। হ্যাঁ, রাফ খাতায় আঁকবো ছবিটা, পরে ফ্রেশ খাতায় আনবা, আগে রাফ খাতায় আঁকবো। নিছো রাফ খাতা? নিছো সবাই হাতে রাফ খাতা আর কলম নিছো? একটা ছবি আঁকবো। দেখো, একটা হৃৎপিণ্ড একটু নিচের দিকে, আমার সাথে সাথে উপরে একটু জায়গা খালি রাখবা। দেখো, খেয়াল করো, ধমনী, বুঝতে পারছো? এখন শুধু ধমনী গুলো পড়বো, পরে আমরা সিস্টেমিক শিরাগুলো পড়বো। এটার নাম কি? হৃৎপিণ্ড। হ্যাঁ, এটার বাম নিলয় থেকে বড় একটা ধমনী বের হয়, নাম কি? স্যার পালমোনারি শিরা। আরে বেটা, কি কইলি? ওরা না, বাম নিলে স্যার এটা মহাধমনী। মহাধমনী, এটা তো মহাধমনী, এটা মহাধমনী না? জি স্যার। এই ভাগ করে দিলাম, বাম নিলয় থেকে যে বড় ধমনীটা উৎপন্ন হয় তার নাম তো মহাধমনী। এই মহাধমনীটা বের হওয়ার পর এরকম একটা ভাঁজ দেয়, এই ভাঁজের উপরের দিক দিয়ে 3টা শাখা ধমনী বের হয় এরকম, তারপর এই ভাঁজ দেয়। আঁকো আমার সাথে সাথে,
ভাঁজ দিয়ে ওটা একেবারে হৃৎপিণ্ডের ওই পেছন দিক দিয়ে আবার এরকম নিচের দিকে নামে, ওই মনে করো আসতেছে এটা, এই আইসা এরকম হৃৎপিণ্ডের নিচের দিকে নামে, এটা হচ্ছে হৃৎপিণ্ড। আর এটা হচ্ছে তোমার এই সেই ধমনীটা। এই চোখে পড়ার জন্য একটু দাগ দিয়ে দিলাম। এই এটার নাম কি? মহাধমনী। এটা যখন উপরের দিকে উঠে এরকম একটা ভাঁজ দেয়, এই ভাঁজটাকে বলে, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, হ্যাঁ ভাই আসি তো ক্লাসে, বলেন। হ্যাঁ কোথায়? না এখন তো অনলাইনে পড়াইতেছি, এই যে করোনা বাড়ছে পরে এখন আবার অনলাইনে শুরু করছি তো। হ্যাঁ হ্যাঁ ওখানে নাই তো, বাসা তো আর ওইখানে না, আমি তো ওটা পড়ানোর রুম। আপনার কি আমার সাথে দেখা করা লাগবে না কি লাগবে? তাহলে সেটা তো এখন তো আর হবে না, আজকে তো খুব ব্যস্ত, পড়াচ্ছি সরাসরি, এখন তো ক্লাসে আছি ভাই। পরে না, ক্লাস ওখানে না, আমি বাসায় বসে ক্লাস নেই। বাসা হচ্ছে আপনি মুন্সি গ্যারেজের এখানে। আমি এখন ক্লাস শেষ করে আপনার সাথে কথা বলবো না, বুঝছেন? আপনি আমারে রাতে, না আমার সাথে এখন দেখা করতে পারবেন না, দেখা করতে পারবেন না। কেন পারবেন না জানেন? আমি কন্টিনিউয়াস ক্লাস একেবারে রাত্র 8টা পর্যন্ত। দেখা করতে হলে কালকেও পারবেন না, আমি ফোন দেবো না আপনাকে রাত্রে। ঠিক আছে, হ্যাঁ জি। আয়শা সিদ্দিকা বুশরা আছো নাকি ক্লাসে? না এই ব্যাচের না, ওর বাবা দেখা করতে আসতে চাই। দেখা করবে কেমন? আজকে তো আমি রাত্র 8টা পর্যন্ত বিজি। আচ্ছা শোনো, তাহলে এখন যেটা বলছিলাম, ওর ভাইটা ওই যে এখন ফোন দিছে না, যে গার্ডিয়ান, তার মেয়েটা তো এখন পড়ে আমার কাছে, ওর ওনার আরেকটা ছেলে আমার কাছে পড়তো, এখন বরিশাল মেডিকেলে পড়ে শেরেবাংলা। তো এখন যেন কি বললাম, এই যে ধমনীটা, এটা যখন হৃৎপিণ্ডের বাইরে বের হয়ে এসে আমার একটা ভাঁজ দেয়, এই ভাঁজটাকে কি বলে জানো? অ্যাওর্টিক আর্চ। এই মহাধমনীটা যখন হৃৎপিণ্ডের বাইরে বের হয়ে এসে একটা ভাঁজ সৃষ্টি করে, সেই ভাঁজটাকে কি বলে জানো? অ্যাওর্টিক আর্চ। আর্চ, হ্যাঁ। তারপরে এই ভাঁজটা দেওয়ার পরে এটা যখন একদম পিছন দিক দিয়ে ঘুরে আসে, এই জায়গাটা প্রায় হৃৎপিণ্ডের কাছাকাছি চলে যায়, সরি পিঠের কাছাকাছি চলে যায়। যখন পিঠের কাছাকাছি চলে যায়, এই ভাঁজটা দিয়ে একদম যখন ঘুরে আসে, তখন একদম পিঠের কাছাকাছি চলে যায়। সেই পিঠের কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠদেশ, অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা। তারপরে যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তখন তাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং শুনছো না তোমরা? ডিসেন্ডিং মানে কি? নিম্নগামী। যখন নিচের দিকে নামে তখন তার নাম হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। আজকে এটুকুই থাকুক, ওই 4টা আবার ব্যাচ আছে, ওরা খালি মেসেজ দিতেছে বারবার, 4টা বেজে গেছে মনে হয়। তাহলে আজকে এটুকুই থাকুক, হেডিং দেওয়া থাকুক, ছবি যেটুকু পারছো আঁকছো, না পারলে নাই, অসুবিধা নাই। পরের দিন এটা একদম ক্লিয়ার করবে, এটাতে অনেক সময় লাগবে, সকল ধমনীগুলো এখানে আনতে হবে। তো আজকে আর সেটা হবে না, পরের ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।